আচ্ছা লিখুন, কোথায় লিখবেন? জি, নামটা বলুন আপু। সারিকাকে শুনিয়ে শুনিয়ে খানিকটা অহেতুক জোর দিয়েই ইরাম বলল। খুন আমার আলাদিন। বাড়ির গেটের ভেতরে ঢুকলো সাইবানের গাড়ি, পেছনে অনুসরণে অনুরাগের বাইক। ভেতরে বিয়ে সম্পর্কিত একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা সাইবানের পোশাক আশাকে বোঝা যাবে না। সবসময়ের মতোই একটা হাতছাড়া কালো রঙের টাইট ফিটিং ট্যাঙ্ক টপ আর সাদা ট্রাউজার পরনে। জিমে গিয়েছিল, সেখান থেকে অনুরাগের বাসায়। পরে স্বামীয়া ফোনের ওপর ফোন করায় একেবারে বন্ধুদের সঙ্গে নিয়ে বাড়ি আসলো। সাইবান গাড়ির দরজা খুলে বেরুলো, তার ঠোঁটে ঝুলছে সিগারেট। আজ সারাদিনে সেবন করা 6 নাম্বারটা। গাড়ি থেকে নীরব এবং অনুরাগের সঙ্গে বাইক থেকে নেমে এলো আফনান। সকলেই আশেপাশে তাকালো। অল্প হলেও সাজসজ্জা সুন্দর লাগছে, মরিচপাতি ঘেরা। এখানে সেখানে হলুদাভ এবং নীলাভ লাইটিং এর ব্যবস্থা। বাড়ির স্বর্ণের মতন চলচল করছে সামনে। ভেতর থেকে হালকা ধাঁচের কাওয়ালি মিউজিকের আওয়াজ ভেসে আসছে, সঙ্গে কোরমা পোলাওয়ের সুঘ্রাণ। সকলেই বেশ উৎসাহ নিয়ে আশপাশ দেখতে লাগলো। অনুরাগ হেঁটে গিয়ে সাইবানের ঠোঁট থেকে সিগারেটটা কেড়ে নিয়ে মাটিতে ফেলে জুতো দিয়ে পিষে ফেললো। বিরক্ত বোধ করলো সাইবান। কি সমস্যা? আজ বাদে কাল তোর বিয়ে, আর তুই এখন সিগারেট ফুঁকে যাচ্ছিস? আমি সিগারেট খাবো, গাঁজা টানবো, মদ গিলবো, তোর কি সমস্যা তাতে? আর বিয়ে? তাচ্ছিল্যের হাসি হাসলো সাইবান। ওইসব বিয়ে টিয়ে হলো ভুং ভাং। আমার জায়গায় থাকলে বুঝতি। তোর এত শখ হলে আমার বদলে তুই বিয়েটা করে ফেল, কেমন? ধর্ম আলাদা না হলে হয়তো ভেবে দেখতাম। অনুরাগের কথায় ভ্রুকুটি করলো সাইবান। অনুরাগ সিনহা ধর্মের সনাতনী, কিন্তু বন্ধুদের মাঝে কখনো জাতপাত ধর্ম বিষয়ক কোনো পার্থক্য উঠে আসেনি। আফনান এবং নীরবের থেকে সাইবান অনুরাগের সঙ্গে বেশি মিশুক। আফনানরা এসেছে অনেক পরে। সেখানে অনুরাগ তার স্কুল জীবনের বন্ধু, তাই অন্য সকলের থেকে ছেলেটা তাকে একটু বেশিই বুঝতে পারে। কি ভেবে দেখতি আমার হবু বউকে বিয়ে করবি সেটা? আরেকবার ভাব দেখি। সাইবান, না না সোনা, ওসব বললে হবে না। ভাব শুধু তুই একবার আমার সামনে ভাব, এক্ষুনি ভাব। তোর মাথায় শিল্পাটা ভেঙে ভাবনা ঘুচিয়ে দেবো একদম। অনুরাগ আর সাইবানের কথোপকথনের মাঝখানে আফনান আর নীরব কাছে ঘেঁষে দাঁড়ালো। নীরব শীষ বাজিয়ে হঠাৎ জিজ্ঞেস করলো। আন্টি কোথায়? আন্টিকে দেখছি না যে। সাইবান ভ্রুকুচকে বলল। মম মম তো বিজি। আরে না, তোর হবু বউ আন্টিটা। আফনান আর নীরব একে অপরের সাথে হাই ফাইভ করে অট্টহাসি হেসে উঠল। সাইবান এবং অনুরাগ দুজনেই খানিকটা বিব্রত হয়ে পড়ল। অনুরাগ বলে উঠল। এসব কোন ধরনের দুষ্টুমি? দুষ্টুমির একটা লিমিট আছে। কাউকে অসম্মান করে কথা বলবি না। আপনি কবে থেকে এত সাধু হয়ে গেলেন অনুরাগ দাদা? কটাক্ষ করে খিলখিলে হাসলো আফনান। নীরব তাল দিয়ে বলল। তুই বুড়ি আমাদের কচি বন্ধুর গলায় ঝুলে যাবে, আর আমরা বুড়িকে বুড়ি বলতে পারবো না? এই সাইবান, ডাক না আন্টিটাকে, আমরা একটু সালাম করি, দোয়া করে দিক আমাদের। আফনানের কথার ভিত্তিতে সাইবান চুপ করে রইল। তারপর আনমনে অস্বস্তি ভাবটা ঝেড়ে ফেলার চেষ্টা করে বলল। আছে হয়তো ঘরের ভেতর কোথাও। মেয়ে মানুষের কাজ কাম আমি বুঝি না। মেয়ে? আন্টি বল। আসসালামু আলাইকুম। হঠাৎ করে বন্ধুদের কথোপকথনের মাঝে ভেসে এলো একটি স্নিগ্ধ মেয়েলি কণ্ঠস্বর। সকলে নিজেদের জায়গায় জমে গেল। সাইবান ছট করে পেছনে ফিরে তাকালো। বাড়ির দরজা পেরিয়ে সিঁড়ি টপকে হেঁটে হেঁটে আসছে ইরাম। চারপাশে সাজানো মরিচবাতির আলোয় ইরামের পরনের গাঢ় সবুজ ডিজাইনার সালোয়ার কামিজ এবং হাত ভর্তি টকটকে মেহেদির কারুকার্য ক্ষণিকের জন্য সাইবান সহ তার সমস্ত গ্রুপকে বাকরুদ্ধ করে দিল। না চাইতেও সকলে চেয়ে রইল। ইরাম মুচকি হাসলো, তার নাকে সজ্জিত নথটি সামান্য দোল খেল। তোমরা আলাদিনের বন্ধুরা, তাই না? আপনারা নীরবের মুখটা হা হয়ে গেছে, শ্বাস আটকে ফেলেছে নিজেদের। অপর দিকে অনুরাগ নিষ্পলক চেয়ে আছে, দৃষ্টি সরাতেই পারছে না। কিরে, আন্টি কিসের কি? ফিসফিস করলো নীরব। তার কথাই তাল দিয়ে কাঁপা কাঁপা গলায় আফনান মুখে হাত চাপা দিয়ে বলে উঠল। ওহ ড্যাম শিট! ইরাম তাদের সামনে এসে দাঁড়ালো। অনুরাগ ততক্ষণে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিয়েছে, কিন্তু বাকিরা আহম্মকের মতো চেয়ে আছে। আমি ইরাম কিবরিয়া। তোমাদের দেখে ভালো লাগলো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আন্টি? না না, মানে ভাবি, ইয়ে আপু। ওয়ালাইকুম আসসালাম।
আফনানের জিহ্বা জড়িয়ে গেল বলতে গিয়ে। নীরব নিজের মুখ বন্ধ করে শক্ত একটা ঢোক গিলে বলল, ইয়ে মানে আপু, না মানে ভাবি, ওরে শালা, সরি আই মিন হ্যালো, লিভিং হেল মাই গুডনেস গ্রেশিয়ান। চাইলেও গুছিয়ে কথা বলতে পারলো না নীরব। মাথার চুল টেনে ধরলো নিজের। দুজন ছেলের অপ্রস্তুত ভঙ্গি দেখে স্মিত হাসলো ইরাম। তোমরা বোধহয় অনেকটা টায়ার্ড, প্লিজ ভেতরে যাও, আমি শরবতের ব্যবস্থা করছি। আর তুমি মিস্টার ভদ্র ছেলে, যাও গিয়ে বসো ভেতরে। অনুরাগের গাল রক্তিম বর্ণ ধারণ করলো যখন ইরাম তাকে ভদ্র ছেলে বলে ডাকলো। তিনজনেই রোবটের মতন মাথা নেড়ে প্রায় ছুটে বাড়ির ভেতরে চলে গেল। যাওয়ার আগে একজন নির্দিষ্ট বান্দার তরফ থেকে পাওয়া ভয়ঙ্কর দানবিক দৃশ্যটা আর খেয়াল হলো না কারোরই। সকলে চলে যেতেই একটা নিঃশ্বাস ফেলে ইরাম ঘুরে তাকালো। অবশেষে দেখলো সে সাইবানকে। তখনও একইভাবে দাঁড়িয়ে আছে, তার চোখ জোড়া নিবদ্ধ ঠিক যেই পথে আপনার, নীরব এবং অনুরাগ ভেতরে ঢুকেছে সেই পথে। দৃষ্টিতে একটা তীক্ষ্ণ ধার, অশুভ। আলাদিন, নরম গলায় বলল ইরাম। সাইবান চোখ ঘুরিয়ে তাকে দেখলো। আপাতমস্তক পর্যবেক্ষণ করলো সে ইরামকে খুঁটিয়ে খুঁটিয়ে। মাথার চুল থেকে পায়ের পাতা অব্দি 1 ইঞ্চিও বাদ রাখলো না। ওই চোখের মাঝে এতটাই গভীরতা যে ইরামের মনে হলো অথৈ সাগরে ডুবে যাচ্ছে সে। সাইবান কোনো রাগঢাক করছে না, জিভ গালে ঠেকিয়ে নির্লজ্জের মতো তাকে দেখে যাচ্ছে তো যাচ্ছে। দীর্ঘ একটি প্রশ্বাস টেনে নিজেকে শান্ত রেখে ইরাম বলতে গেল, আজকে সকালের জন্য আমি। কথাটা ইরাম শেষ করতে পারল না। সাইবানের উপর পাশ থেকে পশুর মতো কিছু একটা ছাপিয়ে পড়ল। ইরামের দিকে তাকিয়ে থাকায় মস্তিষ্কে ঝিম ধরে গিয়েছিল বেচারার। বিপদের আঁচটুকু টের পায়নি। এত ক্ষিপ্র পায় ঘটনাটা ঘটল যে তাল রাখতে বেগ পোহালো ইরাম। সে শুধু দেখলো সাইবান মাটিতে আছড়ে পড়েছে। তার বুকের ওপর চড়ে বসে ক্রমাগত মুখে ঘুষি হাঁকিয়ে যাচ্ছে একটি বছর 15-16 কিশোর ছেলে। কাউডেল বাস্টার্ড, আমার বোনকে বিয়ে করবি তুই? আমার বড় আপুকে? শালা লুচ্চা 420 বেয়াদবের বাচ্চা। চোখ তুলে দেখ তুই শুধু। আমার আপুকে ফাঁসিয়ে বিয়ে করা তোর পিছন দিয়ে বের করে দেবো আমি। ইহান, আতকে উঠল ইরাম। হতবিহ্বল হয়ে দেখলো তার আপন ছোট ভাই কিভাবে বিনা বিরামে সাইবানের শরীরে একের পর এক ঘুষি হাঁকিয়ে যাচ্ছে তীব্র আক্রোশে। ইরামের বাবা রইসুল কিবরিয়া মারা যান যখন ইরামের বয়স 17। মৃত্যুটাও ছিল অনাকাঙ্ক্ষিত। ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন নিয়ন্ত্রণহীন বাস এসে সোজা তাকে পিষে চলে গিয়েছে। এই দেশে নিয়মকানুন মেনে চলা মানুষেরও জীবনের কোনো মূল্য নেই। বাবার চলে যাওয়ার পর সেই শোকে ইরামের মা মানসিক ভারসাম্য হারিয়ে বসেন। তিনি জীবিত ছিলেন ঠিকই, কিন্তু মস্তিষ্ক প্রাপ্তবয়স্কদের মতো কাজ করা বন্ধ করে দিয়েছিল। ইরাম বাড়ির বড় মেয়ে, তার ছোট দুটো ভাই রাহাত আর ইহান। রাহাত তাও যা একটু বড় ছিল, ইহান একেবারেই কোলের শিশু। মুহূর্তেই গোটা পরিবারের দায়িত্ব এসে পড়ে কিশোরী ইরামের উপর। দুই ভাই তাদের পড়ালেখা, মায়ের দেখভাল, চিকিৎসার খরচ, সাংসারিক ব্যয়, নিজের পড়ালেখা, জীবনযাপন সবকিছু। যেখানে প্রাপ্তবয়স্করাও এত কঠিন দায়িত্বে হিমশিম খায়, সেখানে ইরাম লড়ে গিয়েছে বছরের পর বছর ধরে। মায়ের চিকিৎসা জারি রেখেছে, ছোট দুই ভাইকে পড়ালেখা শিখিয়ে মানুষ করেছে। তার নিজের দিকটা কোনোদিন দেখা হয়নি। বছরে নিজের জন্য একটা পোশাক নেওয়া হতো কি হতো না, কিন্তু ভাইদের কমতিতে রাখেনি সে কোনোদিন। সকালে নিজের পড়াশোনা, বিকেলে কোচিং সেন্টারে পড়ানো, সন্ধ্যা থেকে রাত অবধি টিউশনি, নিজের জন্য কোনো সময়ই তারা রাখা হয়নি কখনো। ভাইদের জীবনে সে কোনো বড় বোন ছিল না, ছিল মায়ের ভূমিকায়। নিজের পরিবারটা চালাতে খাটতে খাটতে কখন যে বয়সটা 30 ছুঁয়ে গিয়েছিল সে টেরও পায়নি। এরপরে তার জীবনে এলো অরণ্য, যে অরণ্য তাকে একটা সময় কখনো না পাওয়ার সুখের স্বপ্ন দেখিয়েছিল। সেই অরণ্যই অতি যত্ন নিয়ে তার সবটুকু সুখ ধ্বংস করে দিয়ে গেল। সাইবানদের বাড়ির লিভিং রুমে জটলা পাকিয়েছে সকলে। সাইবান সোফায় বসে আছে। স্বামীয়া ছেলের পাশে বসেই তার গালে আইস প্যাক চেপে রেখেছিলেন। ছেলেটার চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ। ধারালো নজর এসে দেখছে খানিকটা দূরে দাঁড়ানো ইহানকে। কিশোর ছেলেটাও কম যায় না, ভ্রু কুঁচকে অত্যন্ত ঘৃণা নিয়ে দেখে যাচ্ছে সাইবানকে। বাকিরা সকলে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়ানো। অস্বস্তিকর নীরবতা ভেঙে প্রথম খেকিয়ে উঠল সারিকা। ওয়েট,
জাস্ট গ্রেট। এখন ডিম থেকে সদ্য ফোটা একটা টিন এজ ছেলে এসে আমাদের বাড়িতে গুন্ডামি করে যাবে, খুব ভালো। সারিকা প্লিজ রিড দ্য রুম। মিশির শীতল গলায় স্ত্রীকে সতর্ক করলো, তবে হঠাৎ করেই মুখ খুলল ইরাম। না না, সারিকা ঠিক বলেছে, বাড়ি এসে গুন্ডাগিরি করা মানার মতো বিষয় না। ইরামের স্নিগ্ধ রূপ বদলে গিয়েছে, তাতে ভর করেছে কঠোরতা এবং দৃঢ়তা। নিজের ভাই ইহানের দিকে তাকালো সে। এই ধরনের অসভ্য আচরণ তোকে কে শিখিয়েছে ইহান? ইস, ওরা তোকে জোর জবরদস্তি করতে পারে আর আমি প্রতিবাদ করতে এলেই দোষ? মিথিলা ভাবি, রাহাত ভাইয়া, কেউ আমাকে জানানোর প্রয়োজনও মনে করনি যে তুমি আমাদের বাড়িতে গিয়েছিলে? আমি বুঝতেও পারিনি রাস্তা ওপারে বাড়িতেই তোমার বাসা। আজ কিনা দুঃসাহস দেখিয়ে এই মহিলা, যার আমাদের বাড়িতে তোমার বিয়ের দাওয়াত দিতে, সিরিয়াসলি? স্বামীয়ার দিকে আঙ্গুল তুলে গর্জে উঠল ইহান। বয়সে ছোট হলেও গায়ে গতরে অনেকখানি লম্বা সে। ফিনফিনে পাতলা শরীরে ঢোলা শার্ট আর ট্রাউজার। ইরামের ভ্রু কুঁচকে এলো ক্রোধে, হাতের মুঠো শক্ত করে ফেললো সে নিজেকে নিয়ন্ত্রণে। এই মহিলা আবার কি? হ্যাঁ, থাপ্পড়ে তোর দাঁত ফেলে দিব বিয়াদ্দব। খালামণি হয় আমাদের। খালামণি হবে তোমাদের তো সৎ খালা। ইরাম নিজের হাতটা সহসাই উঁচিয়ে ধরল, যেন উদ্দেশ্য ইহানকে চড় দেওয়া। তবে শেষ মুহূর্তে এসে নিজেকে আটকে ফেলল। ইরাম নিজেকে আটকালেও আর চুপ বসে থাকলো না সাইবান। শটান উঠে পড়ল সোফা থেকে। স্বামীয়ার শান্ত হওয়ার ইশারা সম্পূর্ণ উপেক্ষা করে আইস ক্যাপ মেঝেতে ছুঁড়ে ফেলে এগোলো। তাকে দেখতে শিকারীর মতন লাগছে। ইহানের মুখোমুখি দাঁড়ালো সে। কি বললি তুই? পোংটা আরেকবার বলতো। সাইবান হঠাৎ করে এমন বিপজ্জনক রুদ্রমূর্তি ধারণ করায় ইহান একটু হলেও ভড়কালো, তবে মাথা নত করল না। সৎ? শেষও করতে পারল না ইহান। সাইবানের হাত এগুলো বিদ্যুতের গতিতে। ছেলেটার কলার পাকড়াও করে এক ঝটকায় রীতিমতো শূন্যে তুলে ফেলল। ইহান সাইবানের হাতে ঝুলতে লাগলো, তার পা মেঝে থেকে ইঞ্চি কয়েক উপরে, যেন পুতুল মাত্র। গর্জে উঠল সাইবান। কনভিন্স মি। কেন আমার এক্ষুনি তোকে কেটে কুচি কুচি করে ড্রেনে ভাসিয়ে দেওয়া উচিত না? তোর জিভ দিয়ে আগুন ঝরে, তাই না? ওই জিভ আমি। আলাদিন মাঝখানে হস্তক্ষেপ করলো ইরাম। সাইবানের বুকে এক হাত ঠেকিয়ে অন্য হাতে ছটফট করে থাকা ছোট ভাইকে ছাড়িয়ে নিল। কয়েক কদম পিছিয়ে গিয়ে কাঁচতে কাঁচতে দীর্ঘ প্রশ্বাস টানলো ইহান। হিংস্র চোখে চেয়ে রইল সাইবানের দিকে। মুখটা টকটকে লাল হয়ে গিয়েছে চেহারার। সাইবানকে জোরপূর্বক ঠেলে পিছিয়ে নিয়ে গিয়ে ইরাম দুজনের মাঝখানে বরাবর দাঁড়ালো, তাকালো ইহানের দিকে। ইহান, আমার মেজাজ খারাপ হওয়ার আগে স্পষ্ট শুনে রাখ, আমাকে কেউ জোর করছে না। আমি স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে আলাদিনকে বিয়ে করতে চাচ্ছি। তুই কিছু না জেনে না বুঝে জন্তুর মতন একটা নির্দোষ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিস। উপরন্তু মানুষটা তোর চাইতে বয়সে অনেক বড়। আলাদিনকে এক্ষুনি সরি বলবি, তুই মাফ চা। নো ওয়ে। লাফিয়ে উঠল ইহান, চিৎকার করে বলল, আমি এখানে এসেছি তোমার জন্য আপু, তোমাকে বাঁচাতে, আর তুমি আমাকে উল্টো ওদের কাছে মাপ চাইতে বলছো? আমি কিছু ভুল করিনি, ঠিক করেছি, দরকার পড়লে আবার করব। কিসের বিয়ে, কিসের কি? এই বিয়ে আমি মানি না। ওই বদমাসটাকে আমি চিনি না মনে করেছ? পুরো এলাকায় ফেমাস ওর কীর্তি গাচ্ছ। আমি এমন কারোর সাথে তোমার বিয়ে কিছুতেই হতে দেব না, না না না। আচ্ছা, তোমার এই অন্যায়ের প্রতিবাদ কোথায় ছিল যখন তোমার বড় ভাই বোনের সব ত্যাগ তিরীক্ষা ভুলে নিজের মায়ের বাড়িতে সামান্য আশ্রয়টুকু অবধি দিতে পারেনি? কোথায় ছিল তোমার এই আগুন ডালা তেজ যখন তোমার বোনের বিবাহিত জীবন অন্য এক পুরুষের জন্য উচ্ছন্নে গিয়েছিল? কোথায় ছিলে তুমি? কলেজে প্রেম করছিলে নাকি ঝুলি চোখে দিয়ে চেপে বসছিলে? প্রতিবাদটা এলো সব থেকে অপ্রত্যাশিত এক নারীর পক্ষ থেকে। সারিকা দুই হাতেই মেহেদি শুকিয়ে গাঢ় কমলা বর্ণ ধারণ করেছে তার। কয়েক পা এগোলো সে। এই বাড়িতে এসে অয়তুক নাটক খাড়া করবে না। যদি মুরুদ থাকে তো বাড়ি গিয়ে রাহাত ভাইয়ের কলারটা টেনে ধরে
তার মুখে দুটো ঘুষি দাও। আমার ভাইয়ের দিকে চোখ দিতে এলে ছোট মানুষ বলে আর খাতিল করব না কিন্তু। কিছু বলতে চাইলেও এর বিপক্ষে বলার মতো আর শব্দ খুঁজে পেল না ইহান। সত্যিই তো, তার মায়ের মতো বড় বোনটার জীবনের উপর দিয়ে কালবৈশাখী বয়ে গিয়েছে, অথচ সে ভাই হয়ে কিছুই করতে পারেনি। তার বয়স, তার অক্ষমতা তাকে আটকে দিয়েছে। একটা কিশোর ছেলের চিৎকার চেঁচামেচি তো কেউ গোনায় ধরে না। নিজেকে অসহায় লাগলো তার, হাতের মুঠো শক্ত করে তাই নিচের দিকে তাকিয়ে রইল। যদি ক্ষমতা থাকতো এই মুহূর্তে ইরামকে নিয়ে সে বেরিয়ে যেত বাড়ি থেকে, কিন্তু নিয়ে সে যাবে তাই বা কোথায়? বাড়িতে তো রাহাতের বউ মিথিলার হুকুম চলে। ছোট ভাইয়ের অন্তর্দন্ত খেয়াল করে খানিকটা নমনীয় হলো ইরাম। এগিয়ে গিয়ে ইহানের বাহু ধরে তাকে টেনে এক কোণায় নিয়ে গেল। অতঃপর ভাইকে কাছে টেনে তার কপালের পাশে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে মৃদু গলায় বলল, আমি একদম ঠিক আছি ভাই, বিশ্বাস কর। ওরে কেউ আমাকে জোর করছে না। আমি যা করছি ভেবে চিন্তে করছি। খালামণির মতো ভালো মানুষ দুটো হয় না। ওরা সবাই আমাকে এই বাড়িতে নিজেদের পরিবারের সদস্যের মতোই মেনে নিয়েছে। রইল বাকি আলাদিন, ওর তো নিজের জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে আমার জন্য, তবুও মানবিকতার খাতিরে ও আমায় গ্রহণ করে নিয়েছে। তুই ভুল বুঝিস না, মাথা ঠান্ডা করে বাসায় যা। আমি পরে তোর সাথে ভালো মতো কথা বলবো, প্রমিস। ইহান একটা দীর্ঘ প্রশ্বাস টেনে মাথা দুলিয়ে সাই জানালো। শরীর থেকে সব রাগ তার বেরিয়ে গিয়েছে শুধু বড় বোনের আদুরে ছোঁয়ায়। সকলের দিকে অত্যন্ত বিতৃষ্ণার দিকে শেষ একবার তাকালেও ইহান আর ঝামেলা করলো না। চুপচাপ হনহন করে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে চলে যেতেই একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে ইরাম ঘুরে দাঁড়ালো। সবার উদ্দেশ্যে চেয়ে বলল, আমার ভাইয়ের কাজের জন্য আমি খুবই লজ্জিত এবং দুঃখিত। সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মেহেদি রাতটা কিছুক্ষণ পরে আবার আগের মতো জমজমাট হয়ে উঠল মিশির এবং সাইবানের বন্ধুদের প্রচেষ্টায়। ইজান হয়ে গিয়েছে গ্রুপের মধ্যমণি, তাকে নিয়ে কারো আগ্রহের শেষ নেই। ইরামের হাতের মেহেদি প্রায় শুকিয়ে এসেছে, তাই সুগন্ধাকে কাছে হাতে হাতে সাহায্য করলো সে। ট্রেতে করে শরবত নিয়ে এসে সকলকে পরিবেশন করে দিল। আফনান, নীরব এবং অনুরাগ আরেক দফায় তাকে দেখলো। বয়স শুনে যেমন চিত্র তারা মনে কল্পনা করে রেখেছিল, ইরাম তেমনটা নয়। এই কারণেই সকলে খানিক আগে অবাক হয়েছিল। এমনটা নয় যে ইরাম বেশ সুন্দরী, তার মুখবর্ণ উজ্জ্বল শ্যামলা। বয়স যে 30-এর কোঠায় সেটাও বোঝা সম্ভব তার অভিব্যক্তিতে। যুবতী মেয়েদের ভেতর একটা চাঞ্চল্য থাকে, যেখানে ইরামের ভেতর রয়েছে শীতলতা, প্রশান্ত অনুভব। বয়সের সঙ্গে মানানসই তার চালচলন। ইজান কেঁদে উঠলে যেভাবে ছেলেকে সামলাচ্ছে, অপরদিকে কাজেও বেশ সাহায্য করছে, সেটা দেখলেই তার পারদর্শিতার পরিচয় পাওয়া যায়। ইরাম আর সাইবানকে হুট করে পাশাপাশি দেখলে সত্যিই ভীষণ বেমানান লাগে। তবে সময়ের সাথে সাথে মনে হয় দুজনকে একে অপরের সঙ্গে অদ্ভুতভাবে মানিয়েছে। মূলত সেই কারণেই বন্ধুদের দল হঠাৎ করে ইরামকে দেখে বিস্মিত হয়ে গিয়েছিল। তাদের ইম্যাচিওর ডিজে এক মিউজিক মেয়ের সঙ্গে জুড়ে যাচ্ছে, বিষয়টা ভাবলেও কেমন অবাস্তব মনে হচ্ছে। সাইবানের মতন পাগলাটে ঘোড়ার সঙ্গে ইরামের মতন শান্তশিষ্ট প্রয়োজনের উষ্ঠ নারী কিভাবে একটা সংসার সাজাবে, সেটা কল্পনা করার সাধ্যও আপাতত কারো হচ্ছে না। বন্ধুদের দল থেকে খানিকটা সময়ের জন্য নিজেকে ছাড়িয়ে অনুরাগেরও কিচেনে তার হাতে মিষ্টি লেপটে গিয়েছে। কেমন চিটচিটে লাগছে। এইবারের নারী নক্ষত্র তার চেনা, সেই ছোট্টবেলা থেকেই যাতায়াত, কোথায় কি আছে সব তার মুখস্থ। সিঙ্কে হাত ধুয়ে তোয়ালিতে হাত মুছে নিচ্ছিল সে। ঠিক এমন সময়ই পেছনে ভিন্ন এক অস্তিত্বকে টের পেল। সুঘ্রাণটা নাকে এসে ঠেকল। ওই শরীরের ঘ্রাণ তার খুব চেনা, ভুল হওয়ার কোনো সুযোগ নেই। কেমন আছেন অনুরাগ? ধীরে সুস্থে ঘুরে দাঁড়ালো অনুরাগ। তার সামনে দণ্ডায়মান সারিকা জলজলে দৃষ্টিতে চেয়ে আছে। সিল্কি চুলগুলো কাঁধের দুপাশে ছড়িয়ে পড়েছে। অপূর্ব মায়া মায়া লাগছে মুখটা। কতদিন পরে দেখলো অনুরাগ মুখটা, হিসাব নেই। দৃষ্টি এড়িয়ে গেল সে, তাকালো তির্যক ভাবে সারিকা যেখানে দাঁড়িয়ে, ঠিক তার পেছনে টেবিলের দিকে। ভালো। এক শব্দে জবাব দিল অনুরাগ। সারিকাও বুঝি কথা হারিয়ে ফেলেছে। নীরবে দাঁড়িয়ে নিজের পায়ের দিকে তাকিয়ে রইল রমণী। অনুরাগ গলা খাকারি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কতদিনের জন্য আসা হলো, বিয়ে শেষে চলে যাবেন? চোখ পিটপিট করলো সারিকা, যেন ঘোর থেকে বেরিয়ে এসেছে।
তেমনটাই পরিকল্পনা ছিল, কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টের রিনোভেশনে কাজ শুরু হচ্ছে। ও চায় আমি ততদিন বাবার বাড়িতে থাকি। পরিহাসের হাসি হাসলো অনুরাগ। একটুখানি ঠিক পরক্ষণেই নিজেকে সামলে নিল, চোখে আঙ্গুল চালিয়ে সোজা হয়ে দাঁড়ালো। যাকগে, শুনে ভালো লাগলো যে আপনি সুখে আছেন। শারিকার ঠোঁটে অতি সূক্ষ্ম এক বেদনার হাসি ফুটলো বুঝি। অনুরাগ দেখলো না, দেখতে চাই না, শুধু কষ্ট বাড়ে। আমি যাই, আমাকে বোধহয় ওরা খুঁজছে। একটা বাহানা দিয়ে হনহন করে কিচেনের বাইরের দিকে এগোলো অনুরাগ। তবে শারিকার কণ্ঠস্বর তাকে জমে যেতে বাধ্য করলো। প্রথমটাই কিছুই বলল না অনুরাগ। শারিকা ঝাপসা দৃষ্টিতে দেখলো তার কাঁধ জোড়া উঁচু হয়ে আবার ঝুলে পড়ল। সামান্য শব্দ তুলে হাসলো এবার সিনহাদের ছেলে। অতঃপর একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, বিয়ে এখনো সময় হয়নি, ভগবান যখন চাইবেন তখন হয়ে যাবে, চিন্তা নেই। এটুকু বলেই অনুরাগ বেরিয়ে গেল কিচেন থেকে। শারিকা ঠাই দাঁড়িয়ে রইল যতক্ষণ বান্দাকে দেখা গেল। কখন যে তার বাম চোখ বেয়ে এক ফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে নামলো সে টেরটুকুও পেল না। দ্রুত শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ফেলে চেহারায় জোরপূর্বক শান্ত ভাব ফুটিয়ে সে কিচেনের বাইরের দিকে হাঁটা দিল। যেই না সে বাইরে পা রেখেছে অমনি এক অনাকাঙ্ক্ষিত দৃশ্যের মুখোমুখি হলো। দেওয়ালের পাশেই একদম নিঃশব্দে দাঁড়িয়ে আছে ইরাম, হাতে খালি গ্লাস ভর্তি ট্রে। খুব সম্ভবত কিচেনে এসব রেখে যেতে এসেছে। শারিকা ভ্রু কুঁচকে খানিকটা শত্রু ভাবাপন্ন দৃষ্টিতে তাকালো। এই মেয়ে কিছু শুনেছে নাকি? অথচ ইরাম যেমন শান্ত ছিল তেমনি শান্ত রইল। এগিয়ে এসে একদম নীরবে শারিকাকে পাশ কাটিয়ে কিচেনের ভেতর আড়াল হয়ে গেল সে। ভোর রাত 4টে বেজে এসেছে, আর কিছুক্ষণ বাদেই ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাবে। অথচ ইরামের চোখে কোনো ঘুম নেই। ইজান তার বুকের উপর পরম শান্তিতে নিদ্রাচ্ছন্ন। সারা দিনের কার্যক্রমে ওইটুকু দুধের বাচ্চা এমনভাবে ঘুমাচ্ছে যে একবারও ইরামকে জ্বালাতন করার জন্যে জেগে ওঠেনি। ইরামের শরীর যেন ঝিম ধরে আছে। আর মাত্র কয়েক ঘন্টা, এরপরে তার জীবন নেবে এক নতুন মোড়। সে কি পারবে এই লড়াইয়ে টিকে থাকতে? জীবনটা তো তার জন্য কখনোই ভালো কিছু বয়ে আনেনি। নানান চিন্তা তাকে বিশ্রাম নিতে বাধা দিচ্ছে। শেষমেশ ইরাম হার মানল। ইজানকে বিছানায় শুইয়ে কোলবালিশ দিয়ে মাঝখানে রেখে উঠে এলো। এলোমেলো চুলগুলো আঁচড়ে খোপা বেঁধে ওড়না গায়ে জড়িয়ে বেরিয়ে এলো বাইরে। সারা বাড়ি আধো অন্ধকার। সকলেই নিজেদের ঘরে বিশ্রাম নিচ্ছে। সকাল হতেই ব্যস্ততা শুরু হবে। ইরাম অতি নিঃশব্দে কিচেনে গিয়ে 1 কাপ চা বানালো নিজের জন্য। অতঃপর গরম ধোয়া ওঠা কাপ নিয়ে হাঁটতে হাঁটতে বাইরের বাগানে গেল। শেষ রাতের খোলা ঠান্ডা বাতাসে প্রাণ ছুড়িয়ে এলো বুঝি। গরম চা মস্তিষ্কের অনেক প্যাচ খুলতেও সাহায্য করছে। ইরাম যখন সবেমাত্র একটু স্বস্তি অনুভব করছিল তখনই খেয়াল করলো বাড়ির লোহার মেইন গেট হালকা খোলা। সেখান দিয়ে নিঃশব্দে গুটি গুটি পায়ে ভেতরে ঢুকছে কেউ। প্রথমে আবছায়া দেখা গেল। চোরটোর নাকি? ইরাম উত্তেজিত হয়ে কয়েক পা এগিয়েই থেমে গেল। সাইবান চোরের মতোই ভেতরে ঢুকছে। পরনে কালো সিল্কের পাজামা সেট, ঘুমানোর পোশাক, চোখে মুখে একটা ধূর্ততা, সঙ্গে দুষ্টুমির ছাপ। নিশ্চয়ই কোনো কার্য সিদ্ধি করে এসেছে। তবে সব থেকে অবাক করা ব্যাপার, সাইবানের পায়ের কাছে কিছু ছোট্ট প্রাণীর অস্তিত্ব। 3টে ছোট ছোট ইঁদুর। হ্যাঁ, একদম মুরগির বাচ্চার সাইজের, সাদা এবং বাদামি বর্ণের ইঁদুরের ছানা। ইরাম প্রথমে নিজের চোখেই বিশ্বাস করতে পারল না। সাইবান বেশ খানিকটা এগিয়ে আসার পর ইরামকে দেখে থমকালো। তবে চোখে মুখে কোনো অভিব্যক্তি ফুটতে দিল না। শুধু হালকা একটু কেশে শুধালো। ঘুমাননি এখনো? তবে ইরামের সমস্ত মনোযোগ এখন সাইবানের পায়ের কাছে ঘুরঘুর করতে থাকা ইঁদুরের ছানার দিকে। তুমি কোথা থেকে ইঁদুর ধরে এনেছো? ইরাম বিস্ময় নিয়ে জিজ্ঞেস করতেই সাইবান চোখ মুখ কুঁচকে ফেলল, যেন অপমানিত হয়েছে। ইঁদুর হবে আপনার ভাই? এগুলো হ্যামস্টার, আমার বাচ্চারা। ফ্যাল করে চেয়ে রইল ইরাম। সাইবান নইয়ে নিজের হাতের তালুর উপর 3টি হ্যামস্টারকে তুলে নিয়ে বুক পকেটের ভেতর রাখলো। 3জনই ঠাসাঠাসি করে বসে মুখ বের করে দাঁত দেখাতে লাগলো। আঙ্গুল তুলে পরিচয় করিয়ে দিল সাইবান। ধবধবে সাদাটাকে প্রথম দেখিয়ে বলল, ওর নাম চেঙ্গিস খান।
ইরামের মাথায় বুঝি বাজ পড়ল। মানুষকে বহু ধরনের প্রাণী সে পালতে দেখেছে, বিড়াল, কুকুর, পাখি, মাছ, গরু, কিন্তু ইঁদুর, তাও এমন বলের মতন কিউট কিউট প্রাণীগুলো পালছে কিনা একটা জোয়ান ছেলে মানুষ, যার চরিত্রের সঙ্গে কিউট শব্দটা একেবারে যায় না। উপরন্তু পালিত পশু পাখির নাম মানুষ ছোট ছোট শব্দে রাখে, লালু, কালু, টম, টমি, পুচু, পুচি, কত কি। সাইবান কিনা ওই ইঞ্চি কয়েক সাদা পশমের বলটার নাম রেখেছে চেঙ্গিস খান। এসব মানা যায়? সাইবানের ইরামের হতবিহ্বলতার প্রতি বিশেষ মনোযোগ নেই। আঙ্গুল দিয়ে সে সাদা আর বাদামি পশমের মিশেলের হ্যামস্টার দেখিয়ে বলল। কিম জং হিটলার। সবশেষে গোটা প্রায় বাদামিটাকে দেখিয়ে বাঁকা হেসে জানালো, আর এটা বারাক ওসামা। ইরামের প্রচন্ড হাসি আসছে, অট্ট হাসি, হাসতে ইচ্ছে করছে। ঠোঁটে ঠোঁট চেপে সে শক্তভাবে চায়ের কাপ ধরে রাখলো। তিনটে আদুরে ছোট্ট ইঁদুর বড় বড় মায়াবী চোখে তার দিকে চেয়ে আছে। আর এদের ডাকতে হবে কিনা চেঙ্গিস, হিটলার, ওবামা, থুড়ি ওসামা বলে? ওরা বাচ্চা দিলে কি নাম রাখবে? বখতিয়ার খলজি নাকি লর্ড ক্লাইভ? খিলখিল করে হেসে উঠল সাইবান। ছেলেটা সবসময়ই হাসে, তবে সেই দুষ্টুমির হাসির সঙ্গে এই হাসির একটা বিস্তর ফারাক আছে। সাইবানের তীক্ষ্ণ সুচালো দাঁত দুটো ঠোঁটের দুই পাশ থেকে বেরিয়ে এসেছে, খানিকটা ভ্যাম্পায়ার গোছের দেখতে লাগছে। অকৃত্রিম হাসিটার দিকে ইরাম প্রয়োজনের চাইতে খানিক বেশি সময় ধরে কেন তাকিয়ে রইল বুঝতে পারল না। ভালো আইডিয়া, কিন্তু আপনি ফেল। নাম দেওয়ার কম্পিটিশনে আমি সবার আব্বু লাগি। খানিকটা ভাব নিল সাইবান, পায়ে পায়ে এগোলো। তারপর হুট করে ইরামের হাত থেকে আধা খাওয়া চায়ের কাপটা নিজের হাতে নিয়ে চুমুক দিল। এই এই, আমি এটা খাচ্ছিলাম। ইরাম হাত বাড়িয়েও চা বাঁচাতে পারল না। সাইবান চুমুক দিয়ে সবটুকু গিলে ফেলে খালি কাপটা তার হাতে রেখে দিল। জিভ দিয়ে ঠোঁট চেটে নিয়ে বলল, মম মম ডেলিশিয়াস। নাকুচকে বিরক্তি নিয়ে ইরাম বলল, আমি চা ভালোই বানাই। আমি চায়ের কথা বলিনি। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো রমণী। সাইবানের কথার অর্থটা সে 1 মিনিট যাবৎ ধরতেই পারল না। মাথা নিচু করে কাপের দিকে তাকালো সে। খেয়াল করলো যেই ধারে চুমুক দিয়ে সে পান করছিল, সাইবান ঠিক সেই স্থানেই চুমুক দিয়েছে। ইরামের ঠোঁটে দেওয়া হালকা ভ্যাসলিনের প্রলেপ সেখানে এখনো লেপ্টে আছে। ভ্যাসলিন ত্বকের জন্য উপকারী জানতাম, খেতেও চমৎকার, এটা আজ জানতে পারলাম। সাইবানের চেহারা কুঁচকে গেল। আপনি একটা মোড স্পয়লার, সেটা জানেন? কোন মুডের কথা বলছো? হঠাৎ করেই ইরামের একদম কাছে সরে এলো সাইবান, তবে সকালের মতন তাকে স্পর্শ করলো না, শুধু গভীর চোখে তাকালো তার চোখের দিকে। ইরাম হলপ করে বলতে পারবে 1 সেকেন্ডের জন্য সাইবানের দৃষ্টিটা তার চোখ থেকে ঠোঁটে নেমে গিয়েছিল। যে মুডের জন্য মানুষ বিয়ে করে সেই মুড। গঞ্জিরা কোন মুডের কারণে বিয়ে করে? তের্যক হাসলো সাইবান, নুইয়ে নিজের মুখটা ইরামের মুখোমুখি আনলো। তার বুক পকেটে হ্যামস্টারগুলো চুকচুক করে সিল্কের কাপড় কামড়াতে কামড়াতে পালক পিতার কাণ্ড কারখানা দেখছে। জেনজি কোন মুডের কারণে বিয়ে করে সেটা আপনি আজ রাতেই টের পেয়ে যাবেন মাই ডিয়ার আপু। চোখ বড় বড় করে ফেললো ইরাম। সাইবান আর একটু বিস্তৃত হেসে যুক্ত করলো, অন সেকেন্ড থট, এবার থেকে আমার আপু ডাকটা পরিহার করা উচিত, তাই না? কি নামে ডাকি আপনাকে বলুন তো? তুমি না নাম দিতে ওস্তাদ, তোমার মুখ থেকেই শুনি। দাঁতে দাঁত কামড়ে গভীরতম দৃষ্টিতে তাকালো সাইবান। তার ভ্রু পিয়ার্সিং জলজল করে উঠল ভোরের কমলাভ আলোয়। দিলেন তো ঘেটু করে। আমার বউকে আমি কি নামে ডাকবো জানতে পারলে আপনি সইতে পারবেন না আপু। এতটাও দুর্বল মনে হয় আমাকে? হ্যাঁ, স্লো সে। চোখ পিটপিট করলো ইরাম। সাইবান এত আস্তে বিড়বিড় করে কথাটা বলেছে যে সে ঠিকমতো শুনতে পায়নি। কি বললে? বিরাট হাসলো সাইবান। দূরে সরে দাঁড়িয়ে এবার জোর গলায় বলল, স্লো ফিক্স, সি ইউ অ্যাট আওয়ার ওয়েডিং সুন। স্যালুটের ভঙ্গি করে সাইবান নিজের হ্যামস্টার বাচ্চাদের আদর করতে করতে হেলে দুলে ঘরের ভেতরে চলে গেল। ইরাম তাকে জিজ্ঞেস করার সুযোগও পেল না। এই ভোর রাতে ছেলেটা বাইরে কোথায় গিয়েছিল, কি কাণ্ড করে এসেছে, সে শুধু অথর্বের মতন দাঁড়িয়ে থাকলো নিজের জায়গায়। পরক্ষণে হাতের
খালি কাপটার দিকে তাকালো। সূর্যোদয় হতে শুরু করেছে। লালচে কমলা রশ্মিতে ছেয়ে গিয়েছে গোটা ধরিত্রী। দমকা হাওয়া এসে ইরামের ওড়না উড়িয়ে নিল। এক হাতে খোপা টেনে খুলে দিল সে। লম্বা চুলগুলো বাতাসে উড়তে লাগলো নদীর ঢেউয়ের মতন। চোখ বুজে ফেলল ইরাম, অনুভব করলো পৃথিবীকে। অবশেষে এই দিনটির আলো তার শরীর ছুঁয়েই দিল। নতুন শুরু হলো নাকি নতুন সমাপ্তি, কোনটার সূত্রপাত ঘটবে আজ, সেটা এখন শুধু সময়েই বলতে পারবে।